ঠিক আছে, আশা করি আমার কথা শোনা যাচ্ছে। তোমরা কেউ একটু আমাকে লাইভ যারা দেখতেছো কমেন্ট করে জানাও, অথবা আমার সাথে গুগল মিটে যারা যুক্ত আছো। আজকে মানে ম্যাক্সিমামই আমাদের আর কি সমীকরণ সমাধান, এই জন্য সব থেকে ভালো হবে তোমরা একটু খাতা কলম নিয়ে যদি বসো ক্লাসের সামনে। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। আজকে আমাদের টপিকসটা ছিল হলো তোমার গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। যে এখানে কিছু সমীকরণ আছে যেটা পরীক্ষা আসার মতো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এর আগে আমাদেরকে তোমরা কি লাইভে আমার সাথে যুক্ত আছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যেহেতু আজকের ক্লাসটা ফ্রি ক্লাস, এই জন্য আর কি আজকে যে আমাদের গ্রুপে আর কি এটা হচ্ছে লাইভ। একটু লাইভটা শেয়ার করে দিই, তোমরা যদি তোমাদের কোনো ফ্রেন্ড থাকে তাদের কাছে শেয়ার করে দিতে পারো। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। গ্যাসের গতিতত্ত্ব থেকে শুরু করো। তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হলে, যেহেতু আজকে সমীকরণ বুঝতে অসুবিধা হতেই পারে, আমাকে সাথে সাথে নোটিফাই করবা, তাহলে আমি বুঝতে পারবো যে কোথাও সমস্যা হচ্ছে। তাহলে এর আগে আর কি আমাদেরকে গ্যাসের গতিতত্ত্বের বেসিকটা একটু আমাদের জেনে নিতে হবে, যে আসলে গ্যাসের গতিতত্ত্বটা কি। এই সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে তারপর আমরা আর কি এই যে ফাইনাল যে সমীকরণ আছে এটা আমার লেখা আছে সহজ করে, তারপর আমরা এখানে চলে যাব। ঠিক আছে, দেখো, আহ, গ্যাসের গতিতত্ত্বটা আসলে তোমার দুই ধরনের, এবং যুগ যুগ ধরে তোমার বিজ্ঞানীরা গ্যাসের বিভিন্ন গতি সম্পর্কে তারা বিভিন্ন রিসার্চ করে তারা মোটামুটি তোমার স্বীকার্যটা দুই টাইপে আমরা ভাগ করতে পারি। যে একটা হলো তোমার আণবিক এবং একটা হলো তার গতীয় স্বীকার্য। তাহলে আণবিক স্বীকার্যটা কি আসলে দেখি। এই জিনিসগুলো তোমরা জানো, হয়তো আগেও তোমাদের এগুলো ছিল, এর আগের ক্লাসে ইন্টারও ছিল কিছু কিছু। তাহলে দেখো, আণবিক স্বীকার্যটা কি। আমরা যে প্রত্যেক গ্যাসে আমরা জানি যে কি আছে, ক্ষুদ্র ক্ষুদ্র তার কি আছে, অণু আছে, ঠিক আছে। তাহলে এদেরকে আমরা অণু বলি, এবং এই গ্যাসের অণুগুলোর ভর এবং আকৃতি প্রায় সমান, কিন্তু ভিন্ন ভিন্ন গ্যাসের ভিন্ন ভিন্ন ভর এবং আকৃতির অণু থাকবে। এটা গ্যাসের উপর ডিপেন্ড করে যে তার অণুগুলো কীরকম হবে। ভিন্ন ভিন্ন গ্যাসে তার ভিন্ন ভিন্ন আকৃতি এবং ভর বিশিষ্ট তোমার অণু থাকতে পারে। তাই এইটা হলো তার 1 নম্বর পয়েন্ট। তারপর 2 নম্বর পয়েন্ট দেখো, যে গ্যাসের অণুগুলো এত ছোট যে গ্যাসের মোট আয়তনের তুলনায় এদের আয়তন একেবারেই নগণ্য ধরা হয়। ঠিক আছে, মানে এটা একেবারে অনেক ছোট, এই জন্য আর কি গ্যাসের যে টোটাল যে আয়তনটা আছে এর তুলনায় একে খুবই নগণ্য ধরা হয়, মানে খুব অল্প ধরা হয় আর কি। তারপর 3 নম্বর দেখো, গ্যাসের অণুসমূহ গাণিতিক দৃষ্টিকোণ থেকে একটা বিন্দুর ন্যায়। আমরা একটা বিন্দু যদি কল্পনা করি, তাহলে আমরা গাণিতিক দৃষ্টিকোণ থেকে একে একটা এরকম বিন্দুর মতো কল্পনা করব। ঠিক আছে, আচ্ছা। তাহলে এর আগে আমরা যে গতির স্বতন্ত্র মাত্রা পড়ছিলাম, ওখানে আমরা দেখছিলাম যে গ্যাসগুলা কিভাবে তোমার গ্যাসের অণু বা বিভিন্ন অণুর গতিগুলা তিনটা দিকে হতে পারে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। আমরা 3D চিত্রের মাধ্যমে জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করছিলাম। তাহলে ওই কনসেপ্ট তোমার আজকে আমাদের যখন গতিতত্ত্বের সমীকরণ আমরা সমাধান করব, তখন তোমার এই তত্ত্বটা তোমার কাজে লাগবে। তাহলে ত্রিমাত্রিক জিনিসটা তুমি তাহলে ভালো মতো বুঝতে পারবা। তাহলে দেখো, আচ্ছা, তারপর দেখো গতীয় স্বীকার্য। গতীয় স্বীকার্য সব থেকে আর কি গুরুত্বপূর্ণ যেটা আর কি। তাহলে গ্যাসের অণুসমূহ সবসময় দ্রুত গতিতে বিভিন্ন দিকে ছোটাছুটি করে। এই কনসেপ্ট আমরা আগেও পড়েছি অলরেডি, যে বিভিন্ন দিকে এরা একটা যদি তুমি পাত্রে আবদ্ধ করে রাখো একটা গ্যাসের কণাগুলোকে, তখন এরা কি করবে, বিভিন্ন দিকে এরকম এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে এরা ছোটাছুটি করবে, এবং পাত্রের দেয়ালের গায়ে এরা অনবরত এরা আঘাত করতে থাকবে। ফলে অণুগুলো পরস্পরের সাথে বা দেয়ালের সাথে অবিরাম তাদের সংঘর্ষ ঘটে। তাহলে অণুগুলো ছোটাছুটির সময় কি হবে, তারা নিজেদের মধ্যে একটা সংঘর্ষে লিপ্ত হবে, এবং দেয়ালের সাথেও কি হবে, তাদের সংঘর্ষ হবে। এই যে নিচে একটা চিত্র মানে দেখানো আছে, দেখো এখানে এই যে বিন্দুগুলো, এখানে আমরা গ্যাসের অণু কল্পনা করব, এবং এরা দেখো এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে চারদিকে তোমার এরকম ছোটাছুটি
করতে থাকে এবং এরা এক পর্যায়ে গিয়ে এরকম দেয়ালের গায়ে ধাক্কা দেয়, আবার এক সাইডে এসে আবার এক সাইডে ধাক্কা দেয়, এভাবে করে এলোমেলোভাবে এরা ছুটতে থাকে এবং এদের গতির দিকটা তোমার পরিবর্তিত হয়। তারপর ২ নম্বর দেখো, গ্যাসের অণুসমূহের নিজেদের মধ্যে এবং অণু এবং গ্যাসধারের দেয়ালের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে এই যে গ্যাসের অণুগুলা এদের নিজেদের ভিতরে এবং এই যে দেয়ালের সাথে এদের কোনো কি নেই, আকর্ষণ বা বিকর্ষণ কিছুই নেই। আচ্ছা, এখন মেইন কথা হলো এই যে মানে গতীয় মানে স্বীকার্যটা, এর আবার কিছু ত্রুটিও আছে। আমরা সেই ত্রুটিগুলো আমরা পরবর্তী আলোচনা করব। তাহলে আজকে যেগুলো পড়তেছি এগুলো হলো একেবারে তোমার বেসিক যে ধারণা, স্বীকার্যের ভিতরে যে জিনিসগুলো ছিল। এখন এর ভিতরে আবার কিছু ভুলও আছে, এই ভুলগুলো আমরা পরবর্তীতে আর কি প্রমাণ করব। এজন্য যখন স্বীকার্য আসবে তখন এইগুলাই তোমার এখান থেকে লিখতে হবে। আচ্ছা, তারপর দেখো অনুসমূহ কি আমরা কিরকম ধরবো, গোলাকার, কঠিন এবং স্থিতিস্থাপক, এবং প্রতিটি আণবিক সংঘর্ষই তোমার এখানে স্থিতিস্থাপক হবে। সুতরাং পারস্পরিক সংঘর্ষের ফলে অনুসমূহের গতিশক্তি আদৌ তোমার নষ্ট হবে না। এখানে আরও তোমার কি হবে, একজনের সাথে একজনের সংঘর্ষ হয়ে আবার তোমার অন্যদিকে ছুটে যাবে, এভাবে আবার যে দেয়ালের গায়ে সংঘর্ষ হবে আবার সে অন্যদিকে ছুটে আসবে, এরকম করে এরা তোমার ছোটাছুটি করতে থাকবে চারোদিকে। তারপর দেখো, গ্যাসধারের দেয়ালের উপর গ্যাসের অণুসমূহ অবিরাম সংঘর্ষের ফলে গ্যাসের তোমার চাপ সৃষ্টি। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই যে তোমার দেয়ালটা আছে এখানে, গ্যাসধারের দেয়াল মানে কি, গ্যাসটা তুমি যে পাত্রে রাখবা সেটা হতে পারে তোমার যে আমাদের যে রান্নার সিলিন্ডারের যে গ্যাস আছে হতে পারে সেই গ্যাস, অথবা তুমি যে কোনো একটা পাত্র হলেই হলো যেটার ভিতরে তুমি আর কি গ্যাস রাখছো। তাহলে ওই গ্যাসটা রাখার ফলে ওই পাত্রের গায়ে তোমার ওটা কি করবে, অনবরত তোমার সংঘর্ষে লিপ্ত হবে, মানে ধাক্কা দিতে থাকবে। ফলে এখানে একটা কি হবে, গ্যাসের একটা চাপ সৃষ্টি হবে বা একটা প্রেসার সৃষ্টি মানে ক্রিয়েট হবে ওর ভিতরে। তাহলে গ্যাসের প্রতিটি অণুর গড় গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। এটা একটা আর কি সূত্র, মানে গড় গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক, মানে তাপমাত্রা এবং গতিশক্তি এরা একে অপরের সমানুপাতিক। মানে এখানে তাপমাত্রা বাড়ালে তোমার গতিশক্তিটাও মানে ছোটাছুটির পরিমাণটাও গ্যাসের বেড়ে যাবে। আমরা এটা জানি যে তাপ বাড়ালে তোমার গতিশক্তিটাও বেড়ে যাবে, গতিশক্তি। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো গ্যাসের অণুগুলোর উপর অভিকর্ষ শক্তির কোনো প্রভাব নেই। আচ্ছা, তাহলে এভাবে করে আমরা এখানে 6টা আছে আর এখানে তোমার 3টা আছে, এই 9টা। তাহলে এভাবে করে খুব সহজে আমরা এই জিনিসগুলো মনে রাখতে পারি। এগুলো বেসিক কনসেপ্ট একেবারে। প্রথমে আমরা বলবো যে গ্যাসের এইটা কি, ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। তারপর এই কণাগুলোকে আমরা কিভাবে কল্পনা করি, একটা বিন্দুর মতো কল্পনা করি। আচ্ছা, একটা বিন্দুর মতো কল্পনা করি, তাহলে এদেরকে খুব নগণ্য ধরা হয়, কি গ্যাসধারের মোট আয়তনের তুলনায় এদেরকে খুব নগণ্য ধরা হয় এবং একে বিন্দুর মতো কল্পনা করা হয়। আর গতীয় শিকার্যের ভিতরে আছে কি দেখো, 1 নম্বর আছে এরা এলোমেলোভাবে চারদিক থেকে ছোটাছুটি করতে থাকে এবং এদের নিজেদের ভিতরে এবং যে পাত্রে তুমি একে রাখবা এদের ভিতরে কি হবে, অবিরাম সংঘর্ষ হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর এদের এদের তোমার কি গ্যাসধারের ভিতরে সাথে এই যে অণুগুলার এদের নিজেদের ভিতরে কোনো কি নাই, আকর্ষণ বা বিকর্ষণ নেই। এরা তোমার গোলাকার, কঠিন এবং স্থিতিস্থাপক হতে পারে। তারপর এখানে তোমার গ্যাসের দেয়ালে তোমার কি অবিরাম এরা কি করবে, সংঘর্ষের ফলে এখানে একটা চাপের সৃষ্টি হবে। তাহলে এই হলো এখানে তোমার মূল কনসেপ্টগুলো। তারপর গ্যাসের প্রতিটি অণুর গড় গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। ঠিক আছে, এই হলো। আর এর উপর কোনো অভিকর্ষের প্রভাব নেই। তাহলে এটা তোমরা তোমাদের বই থেকেও পড়তে পারো, আবার আমি যেখান থেকে পড়াচ্ছি এখান থেকেও তোমরা চাইলে পড়তে পারো। আচ্ছা, তাহলে দেখো এই সমীকরণটা সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এইটা দেখা যায় প্রতি 1 বছর পর পরই আসে, যেহেতু এবছর তোমাদের পরীক্ষাটা আসে নাই ফার্স্ট ইয়ারের। তার মানে তোমরা যারা পরবর্তী ইয়ারে যারা পরীক্ষা দেবা তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মানে এটা আসার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য এই সমীকরণটা আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। এক এক বইতে এক এক রকম করা আছে, তাহলে তোমাদেরকে আমি এখানে খুব সহজভাবে আর কি, যেভাবে আর কি মোটামুটি যেগুলো না দিলেই নয়, যে ব্যাখ্যাগুলো না দিলে না, এগুলো থেকে আমি তোমাদেরকে সমাধান করাবো। এখান থেকে এটুক দিলেই তোমাদের জন্য এনাফ হবে আশা করি। আচ্ছা, তাহলে এইটা একটু ভালোভাবে বুঝতে হবে তোমাদের। ঠিক আছে, আশা করি তোমরা লাইভে আসো, আমার সাথে যুক্ত আসো। কোথাও সমস্যা হলে আমাকে বলবা। আজকে যেহেতু ক্লাসটা সবার জন্য ফ্রি, তোমরা যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। যদি কথা না শোনা যায় বা স্ক্রিন না দেখা যায় তখন একটু আমাকে কমেন্ট করে জানাবো, আমি তোমাদের কমেন্ট দেখতেছি। আচ্ছা, তাহলে দেখি আমরা সমীকরণটা একটু দেখি। তাহলে প্রথমে আমাদের একটা এরকম একটা তোমার 6 তল বিশিষ্ট একটা স্থিতিস্থাপক পদার্থের একটা ঘনকাকৃতির একটা পাত্র তোমার কল্পনা করে নিতে হবে। ঠিক আছে, ঘনকাকৃতির একটা এরকম একটা পাত্র আমরা একটা কল্পনা করে নিব। মনে করবো যে এর ভিতরে একটা তোমার
গ্যাসের অণু আছে এবং গ্যাসের অণুগুলা চারপাশে ছোটাছুটি করতেছে, এরকম করে আমরা একটা কল্পনা করে নিব। তাহলে ধরি দেখো, ধরি এ বি সি ডি ই এফ ও এইচ। তাহলে আগে একটু দেখতে হবে যে আসলে কোনটা ধরছি আমরা। তাহলে এ বি সি ডি, তারপর কি ধরছি আমরা, ইএফ এবং ওএইচ। ঠিক আছে, তাহলে এই ঘনকটাকে আমরা আর কি এ বি সি ডি ই এফ ও এইচ দ্বারা, এটা তুমি যে কোনো ইচ্ছা মতো তুমি এটা নাম্বারিং করতে পারো, কোনো সমস্যা নাই। এইটা দ্বারা আমরা কি করলাম, একটা ঘনকের একটা পাত্র ধরে নিলাম। ঠিক আছে, এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম কি এল। তাহলে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা এখানে কি ধরে নিলাম, আমরা এল ধরে নিলাম। এই যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরলাম যে এল। তাহলে পাত্রের আয়তন হবে তোমার ভি ইকুয়াল টু এল কিউব। ঠিক আছে, আমরা আমরা জানি যে এই আমরা গতদিন যে আমরা মোলার গ্যাস দুর্ভোগ সমীকরণ সমাধান করছিলাম, তখন আয়তন সমান আমরা লিখছিলাম কি দৈর্ঘ্য কিউব। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি এল, মানে বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে আমরা লিখতে পারি কি দৈর্ঘ্য কিউব মানে এল কিউব। ঠিক আছে, তাহলে আশা করি এটার তোমরা বুঝতে পারছো, কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর দেখি ধরি পাত্রে এম ভরের একটি আদর্শ গ্যাস ধারা পূর্ণ আছে। আমরা ধরলাম যে এর ভিতরে, এই যে পাত্রটার ভিতরে একটা ঘনকাকৃতির পাত্র নিলাম, এর ভিতরে একটা এম ভরের একটা তোমার গ্যাস দ্বারা পূর্ণ আছে। তাহলে ভিতরে আমরা মনে করলাম যে এটা একটা গ্যাস দ্বারা ফিল আপ করা আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে গ্যাসের অণুর সংখ্যা আমরা ধরলাম স্মল এন এবং এর ভর ধরলাম আমরা স্মল এম, মানে অণুর সংখ্যা ধরলাম এন সংখ্যক অণু এবং এর ভর ধরলাম আমরা এম। আশা করি এগুলো নিয়ে আর কারো কনফিউশন নেই, মানে আমি ধরে নিতেছি কোনটা কি, এগুলো তোমরা আর কি এখানে যেটুকু লেখা আছে এটুকুই লিখবা, এর অতিরিক্ত লেখার দরকার নেই, কারণ এমনিতে একটু বড় সমীকরণ, এর বেশি হয়ে গেলে আমাদের 4 বা 6 মার্কের জন্য একটু বেশি হয়ে যাবে। আমাদের তো সব কোশ্চেনের অ্যান্সার করতে হলে আমাদের পরীক্ষায় ভালোভাবে টাইম ম্যানেজ করতে হবে। এই জন্য চেষ্টা করতে হবে যে সমীকরণ ঠিক রেখে যতটুকু একেবারে না দিলেই নয়, অতটুকু ব্যাখ্যা এখানে ইনক্লুড করতে হবে। ঠিক আছে, বইতে অনেক বড় করে লেখা, একেবারে ইতিহাস দিয়ে লেখা, অত কিছু দরকার নেই। তোমরা জাস্ট জানার জন্য ওগুলো পড়ে রাখতে পারো, কিন্তু মানে পরীক্ষার ক্ষেত্রে লেখার সময় কীরকম লিখতে হবে এভাবেই আমার এখানে নোট করা আছে। ঠিক আছে, এভাবে তুমি লিখলেই হবে। আচ্ছা, তাহলে আমি পিডিএফটা দিয়ে দেবো তোমাদের এর পরবর্তী। তো শুক্রবার যারা পেইড ব্যাচে আছো তোমাদের তো শুক্রবার পরীক্ষা হবে, এই আজকের ক্লাস সহ বিগত যে ক্লাসগুলো তোমাদের করিয়েছি এগুলো সহ তোমাদের শুক্রবার দিন পরীক্ষা হবে। তাহলে তোমরা এগুলো আবার খাতায় করবা নিজেরা, 1-2 বার প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু এগুলো মাথায় থাকে না সহজে। তারপর দেখি আমরা, তাহলে এটা তো বুঝলাম, আমরা গ্যাসের অণুর সংখ্যা আমরা ধরে নিলাম এন এবং এর ভর ধরে নিলাম আমরা এম। আচ্ছা, এখন একটি অণুর বেগ আমরা ধরলাম সি ওয়ান এবং এই বেগকে যথাক্রমে ইউ ওয়ান ভি ওয়ান ডব্লু ওয়ান উপাংশে বিভাজন করা হয়। আচ্ছা, এখন একটা অণুর আমরা যদি বেগ ধরি, ধরো সি ওয়ান একটা যদি বেগ ধরি, ধরো এখানে একটা বেগ ধরলাম আমরা সি ওয়ান। এখন আমরা তো দেখছিলাম গতির স্বতন্ত্র মাত্রা থেকে যে আমরা 3D চিত্রে দেখছিলাম যে কিভাবে তোমার কত দিকে একটা তোমার তোমার একটা অণু তোমার মুভমেন্ট করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা যদি অণুর বেগটাকে যদি আমরা সি1 ধরি, তাহলে এটা টোটাল 3টা দিকে তোমার মুভমেন্ট করতে পারবে। ঠিক আছে, তাহলে 3টে দিক কোনটা, সেটা হতে পারে তোমার এই দিকে, হতে পারে এই দিকে, হতে পারে তোমার এই দিকে, এটা হতে পারে এই দিকে, অথবা তোমার এটা হতে পারে লম্বি উপরের দিকে। ঠিক আছে, তাহলে 3টা দিকে চাইলে তোমার এর বেগটা হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে এখানে মাঝখানে যে আমি ছোট করে এটা আঁকছি, এইটা হলো তার উপাংশটা দেখাইছি, আর মাঝখানে যেটা এইটা তার অণুটার বেগ বুঝাইছি, আর বাকি যে 3টে অক্ষ দেখাইছি, অক্ষ হলো তার উপাংশ দেখাইছি। ঠিক আছে, মানে উপাংশ বরাবর এর গতিটা আমরা ভাগ করতে পারি, মানে কমপক্ষে এখানে মোটামুটি তোমার 3টে দিক আছে, একটা হলো এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, একটা জেড অক্ষ বরাবর, মোটামুটি 3 ভাবে এরা কি করতে পারে, স্থানান্তর হতে পারে। যেহেতু আমরা গতির স্বতন্ত্র মাত্রা আমরা দেখছিলাম যে একটা অণু গতির স্বতন্ত্র মানে তোমার কত থাকে, গতির স্বতন্ত্র মাত্রা তোমার স্থানান্তর স্বতন্ত্র মাত্রা টোটাল দেখছিলাম আমরা যে 3 থাকে। পার্থক্যটা হয় যে তোমার ঘূর্ণনের ক্ষেত্রে পার্থক্যটা হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ঘূর্ণন কোনো কাজে লাগবে না, এখানে আমাদের কাজে লাগবে তোমার গতির স্বতন্ত্র মাত্রাটা কাজে লাগবে। ঠিক আছে, কারো যদি কোথাও কনফিউশন হয় আমাকে জিজ্ঞেস করবা তোমরা। আচ্ছা, লাইভ কি হচ্ছে না ফেসবুকে? তোমরা কি আমার সাথে যুক্ত আছো? একজন একটু কমেন্ট করে আমাকে জানাও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। লাইভ কি হচ্ছে ফেসবুকে? তোমাদের কি আমার কথা শোনা যাচ্ছে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই? আশা করি লাইভ চলতেছে। হ্যাঁ, ঠিক আছে।
আচ্ছা আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম যে এখানে আমরা তিনটা উপাংশে বিভাজন করে নিলাম। তাহলে এখানে যে এখানে একটা সূত্র আছে তোমার, যে এতে যদি গতিকে আমরা যদি এরকম তিনটে উপাংশে ভাগ করি, তাহলে এখানে উপাংশ বিভাজনের সূত্রটা হবে তোমার টোটাল যে তার গতিটা এখানে হলো সি ওয়ান স্কোয়ার, আমরা ধরছি তার অনুর বেগটা, আর এটাকে আমরা যেহেতু উপাংশে ভাগ করছি এই জন্য হবে ইউ ওয়ান স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার প্লাস ডব্লু ওয়ান স্কোয়ার। তাহলে ইউ ভি ডব্লু হলো তার যে তিনটা দিক আছে ত্রিমাত্রিক দিক, এই ত্রিমাত্রিক দিকে তার বেগটা। তাহলে এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? এটা হলো এই যে উপাংশে বিভাজন করার পর গ্যাসের তোমার বেগের সূত্র। আচ্ছা, তারপর দেখো এখানে এখন অণুটি দেখো ও এক্স বরাবর ইউ ওয়ান বেগে এ বি সি ডি তলকে আঘাত করলে, তাহলে এটা কি বলছে আমরা একটু দেখি। আমি একটু মুছে দিচ্ছি কারণ তোমাদেরকে বোঝাতে অসুবিধা হবে না হলে। আচ্ছা দেখো কি বলছে এখানে, ও এক্স কি বলছে, ও এক্স বরাবর ইউ ওয়ান বেগে এ বি সি ডি তলকে আঘাত করলে। এটা আসলে কি বলছে দেখো, এখানে একটা তল আছে, দেখো এই তো একটা 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 বক্সের সাথে তুমি কল্পনা করো, তাহলে একটা বক্সের কয়টা তল থাকে? একটা সমান আকৃতির একটা বক্স, অথবা যদি কিউব আমরা কল্পনা করি, আমরা রুবিক্স কিউব তো চিনি সবাই, এবং এটা যদি কিউব কল্পনা করি তাহলে তার এই একটা সাইড, ঠিক আছে, এখানে একটা সাইড আছে, এই সাইড আর একটা সাইড আছে, এখানে আর একটা সাইড আছে, এখানে একটা, টোটাল এখানে ছয়টা তার তল আছে, এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে উপরে একটা ছয়, তাহলে টোটাল এরকম ছয়টা তল আছে তার। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো এখানে একটা একটা আমরা কল্পনা করে নিছি যে ও এক্স বরাবর, ও এক্স কোনটা দেখো, এই যে ও থেকে এই যে এক্স, তাহলে ও এক্স বরাবর একটা কণা যদি এসে তোমার এই যে এ বি সি ডি এই তলটাকে যদি আঘাত করে, ঠিক আছে, যে কোনো একটার কথা আমরা বলতেছি, ঠিক আছে, তাহলে একটা দিক আমরা নিয়ে এখানে আলোচনা করতেছি, তাহলে বাকিগুলো আমরা এমনিতেই তাহলে বের হয়ে যাবে। তাহলে দেখো ও এক্স বরাবর ইউ ওয়ান বেগে এবিসিডি তলকে আঘাত করলে ভরবেগের পরিবর্তন, ঠিক আছে। এটা চাইলে আরো অনেকভাবে আর কি এটা মানে ইকুয়েশন করে ভাঙে ভেঙে, তাহলে আশা করি অত কিছু দরকার হয় না, আমরা সরাসরি এখানে বুঝতে পারি জিনিসটা আসলে কিভাবে আসলো। তাহলে ভরবেগের তো আমরা সূত্র জানি, ঠিক আছে, ভর এবং বেগের গুণফল পেয়ে আমরা জানি কি জানি, ভরবেগ বলে। তাহলে এখানে একটা হলো তোমার ভর আর একটা হলো এখানে বেগ, ঠিক আছে, তাহলে ভর এবং বেগের গুণফলকে কি বলে, ভরবেগ বলে। এখন ভরবেগের পরিবর্তন মানে এখানে পার্থক্যটা কত হয়েছে, তাহলে একটা কণা যখন দেখো, একটা কণা যখন এই দেয়ালে যখন আঘাত করবে, এই দেয়ালে আঘাত করার সময় তখন তার কি হবে, একটা সে বেগ ভরবেগ প্রাপ্ত হবে, তখন ধরলাম সেই ভরবেগটা হলো এম ওয়ান ইউ ওয়ান। এখন দেখো এই আঘাত করার পর এ তো আবার এখানে থেমে থাকবে না, আঘাত করার পর আবার এখানে সে একটা এখানে আঘাত পেয়ে আবার সে এখান থেকে কিন্তু ফিরে যাবে, ঠিক আছে। তাহলে এই ফিরে যাওয়ার যে বেগটা এইটাকে আমরা ধরবো মাইনাস ইউ ওয়ান, ঠিক আছে। তাহলে এই যে কারণ এটা বিপরীত দিকে, কারণ এখানে তোমার বেগটা কিন্তু সে বিপরীত দিকে যাচ্ছে, বেগটার পরিবর্তন হয়েছে মানে বেগটা চেঞ্জ হয়েছে, এই চেঞ্জটা বোঝানোর জন্য আমরা এখানে কি করছি, মাইনাস এম ইউ ওয়ান নিয়েছি, ঠিক আছে। এটা অনেকেই বুঝতে পারে মাইনাস ইউনটা কেন আসলো, মাইনাস ইউন মানে কণাটা ধাক্কা খেয়ে তার ওখানে থাকবে না, ও আবার কি করবে, ও আবার উল্টো পথে ফিরে আসবে, ঠিক আছে। ধরো এই পথে যাবে আবার সে এই পথে কিন্তু ফিরে আসবে, তাহলে এক পথে যাওয়ার জন্য তার ভরবেগ হবে এম ওয়ান ইউ ওয়ান, আর এই উল্টো পথে আসার জন্য তার ভরবেগ হবে এম ওয়ান এম ইউ ওয়ান। আচ্ছা, তাহলে দেখো পরিবর্তন মানে কি, এখন দুইটার পার্থক্য কত এটা আমাদের বের করতে হবে, তাহলে এইটা বিয়োগ এইটা, তাহলে পার্থক্যটা আমরা বের করি এম ওয়ান ইউ ওয়ান মাইনাস মাইনাস এম ওয়ান ইউ ওয়ান। তার দেখানোর আমার দরকার নেই, পয়েন্ট হবে টু এম ওয়ান ভি ওয়ান, টু এম ওয়ান ভি ওয়ান, পয়েন্ট হবে টু টু তোমার এখানে, সরি এম ওয়ান না, এখানে এম হবে টু এম আর ডব্লু ওয়ান, এভাবে করে আমাদের প্রত্যেকটা এরকম করে লিখতে পারি। আচ্ছা, তাহলে এখন দেখি ইউ ওয়ান এর জন্য, তাহলে আমরা সবকিছু ইউ ওয়ান এর জন্য করতেছি, ঠিক আছে, তাহলে বাকিগুলো আমরা জাস্ট পরে লিখে দিব যে অনুরূপভাবে এরকম এরকম। তাহলে ভরবেগের পরিবর্তনের হার, ঠিক আছে, পরিবর্তনের হার মানে একটা নির্দিষ্ট সময়ে তার ভরবেগের পরিবর্তন কতটুকু হয়েছে, তাহলে এখানে আমাদের সময় দিয়ে ভাগ করলেই এই পরিবর্তনের হারটা আমরা পেয়ে যাব। আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝতেছো। হ্যাঁ, তাহলে দেখো এখানে সূত্রটা কি, ভরবেগের পরিবর্তনের হারের সূত্র হলো ভরবেগের পরিবর্তন ভাগ সময়। তাহলে ভরবেগের পরিবর্তন আমরা উপর থেকে কত পাইলাম, টু এম ওয়ান ইউ ওয়ান, আর সময়ে এখানে আমরা বসাবো। আচ্ছা, সময় যেহেতু এখানে আমাদের নাই, আমরা এখানে তো কিন্তু প্রথমে কিন্তু সময় কিছু ধরি নাই, এখানে আমরা জানিও না যে কত সময় পর পর সে এখানে তার বেগটা হবে বা সে কত সময় পর ধাক্কা খাবে আবার ফিরে আসবে, সেই জন্য এখানে সময়টাকে আমাদের কনভার্ট করে নিতে হবে বেগ এবং দূরত্বতে, কারণ আমাদের এখানে সময় জানা নেই। তাহলে আমরা আমরা সূত্র জানি কি বলতো, আমরা বেগের সূত্র জানি, আচ্ছা আমি দেখাচ্ছি,
তাহলে আলটিমেটলি হুম তাহলে আলটিমেটলি আমরা সূত্র জানি এস ইকুয়াল টু আমরা একটা ভিটি সূত্র জানি, এরকম আমরা একটা দূরত্ব নির্ণয়ের একটা সূত্র জানি যে এস ইকুয়াল টু ভিটি। তাহলে এখান থেকে আমরা যদি টি বের করতে চাই তাহলে আমরা পক্ষান্তর করে আমরা যদি টি বের করতে চাই তাহলে কি হয়, এস বাই ভি হয়। তাহলে এস মানে কি তোমার বলো তো, এস মানে হলো দূরত্ব, আর এখানে ভি মানে কি বলো তো, ভি মানে তার বেগ। ঠিক আছে, তাহলে এই সূত্রটাকেই আমরা এখানে একটা রূপ দিছি দেখো। তাহলে এখানে দূরত্ব বাই বেগ আমি কিন্তু পাশে লিখে দিছি, সময় ইকুয়াল টু দূরত্ব বাই বেগ। এটা আসছে কিন্তু ওই যে দূরত্বের সমীকরণ থেকে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এখন আমাদের আমরা যেহেতু এখানে ওদের যে দূরত্বটা কত ধরছিলাম, গ্যাস ধারের যে প্রত্যেকটার দূরত্ব আমরা কত ধরছিলাম, এল সেন্টিমিটার ধরছিলাম, যে এই থেকে এইটার দূরত্ব, মানে একটা দেয়াল থেকে আর একটা দেয়াল পর্যন্ত দূরত্ব তার হলো এল সেন্টিমিটার। তা এল, তাহলে এখানে তোমার দূরত্ব কত, এল। আর এখানে আমাদের বেগ বের করতেছি কার বলো তো, বেগ বের করতেছি আমরা ই ওয়ানের জন্য। তাহলে এখানে তোমার দূরত্ব বাই বেগ, তার মানে এল বাই ইউ1। আশা করি এ লাইনে কারো সমস্যা নেই। আমি একেবারে তোমাদের বেসিক থেকে ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করতেছি, কারণ তোমরা এই যে সমীকরণগুলো একেবারেই নতুন, যেহেতু তোমরা ফার্স্ট ইয়ারে আসো। অন্য ইয়ার থাকলে হয়তো আমি এত ডিটেলস বলতাম না, সরাসরি আমি বলে দিতাম যে এভাবে এভাবে এভাবে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে পরবর্তীতে কি, তাহলে আমাদের তাহলে এইটাকে যদি আমরা সমাধান করি তাহলে 2m u1 ভাগ এল বাই ইউ1। তাহলে আমরা যদি 2m u1 ইন্টু, তাহলে ইউটা উপরে চলে যাবে ইউ1টা, এবং এলটা নিচে চলে আসবে। তাহলে এই, আর এটা তো তোমার এখানে তো এখানে তো স্কোয়ার স্কোয়ার হবে, কারণ ওই যে তোমার ইউ1 তো এখানেও একটা ছিল আগে থেকে, এই যে 2m u1 এবং এই ইউ1, তাহলে এরা কি হবে, গুণ হইলে কি লিখতে পারি আমরা, 2m u1 স্কোয়ার বাই এল। ঠিক আছে, আশা করি এই লাইনে কারো সমস্যা নেই। এখন দেখো, তাহলে একটার আমরা ভরবেগের পরিবর্তন বের করছি, মানে ইউ1 এর আমরা ভরবেগের পরিবর্তন বের করছি। তাহলে বাকিগুলো তোমার কি হবে, বাকিগুলো আমরা জাস্ট ইউ1 এর পরিবর্তে কি লিখবো, আমরা ভি1 লিখবো, তারপর ডব্লিউ1 লিখবো, এরকম করে আমরা লিখে যাব। ঠিক আছে, তাহলে ওগুলো আমাদের আর সমীকরণ করে বের করার দরকার, আমরা লিখে যাবো এই যে সরাসরি দেখো। তাহলে ভি1 এর জন্য তার বেগ কত হবে, 2m v1 স্কোয়ার বাই এল। তারপর ডব্লিউ1 এর জন্য তার বেগ কত হবে, 2m w1 বাই এল। তাহলে এভাবে করে আমরা কি একটার পর একটা তিনটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। তাহলে এটা কিসের সমীকরণ আমরা পেলাম বলো তো, এর ভরবেগের পরিবর্তন, পরিবর্তনের হার। ঠিক আছে, প্রথমে আমরা তো পরিবর্তন বের করছি, তারপর আমরা কি করছি, হার বের করছি। তাহলে এই হলো দুইটা টপিকস আমাদের গেল। আচ্ছা, তাহলে অর্ধেক আমাদের হয়ে গেছে প্রায়। আচ্ছা, তাহলে এইটাই সব থেকে মোটামুটি এই অধ্যায়ের সব থেকে বড় ইকুয়েশন হলো এইটাই, বড় বলতে একটু মানে ধাপগুলো একটু বেশি আর কি। ঠিক আছে, কারো কোথাও সমস্যা আছে, সমস্যা থাকলে তুমি একটু আমাকে কমেন্ট করে জানাবা। আর তোমাদের যদি ফ্রেন্ড সার্কেল কেউ থাকে তাদের সাথে লাইভটা শেয়ার করে দিতে পারো। আশা করি আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ, যে যদি এই কোশ্চেনটা পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি, এবং এর সাথে আরও কিছু তোমাদের সমীকরণ দেখাবো আজকে। বেশ কিছু সমীকরণ আছে এখানে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে অণুটির মোট ভরবেগের পরিবর্তন হার, তাহলে এখন মোট যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, যে কয়টা আমরা ভরবেগের পরিবর্তন পাইলাম, ই1 এর জন্য একটা পাইলাম, ভি1 এর জন্য আমরা একটা পাইলাম, তারপর ডব্লিউ1 এর জন্য আমরা একটা পাইলাম, এখন সবগুলোকে আমরা কি করে দেব, যোগ করে দিব। তাহলে মোট ভরবেগের পরিবর্তনের হার দেখো এখানে আমরা কি করছি, যোগ করে দিচ্ছি তিনটা। আচ্ছা, এখন আমরা একটু যদি এখানে 2m/l যদি আমরা কমন নিই, দেখো সবগুলো থেকে, এই সবগুলোর ভিতরে কিন্তু 2m/l আছে দেখো, তাহলে এটা কি করতে পারি, আমরা কমন নিয়ে নিতে পারি। তাহলে কমন নিলে বাকি কি থাকে, u1 স্কোয়ার v1 স্কোয়ার প্লাস w1 স্কোয়ার। আচ্ছা, তারপর দেখো এখানে আমি কি লিখছি, তাহলে 2m c1 স্কোয়ার। আচ্ছা, c1 স্কোয়ার কেন লিখলাম আমরা, কারণ একেবারে শুরুতে দেখো আমরা একটা যে বেগের একটা সূত্র লিখছিলাম, যে উপাংশ বিভাজনের পর আমরা একটা সূত্র লিখছিলাম যে c1 স্কোয়ার ইকুয়াল টু u1 স্কোয়ার প্লাস v1 স্কোয়ার প্লাস ডব্লিউ1 স্কোয়ার। তাহলে এই সূত্র, তাহলে এই পুরোটা সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি c1 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটার মান বসাইছি আমরা, এই দেখো পাশে লাল কালি দিয়ে যেগুলো লেখা আছে এগুলো হলো মানে সূত্র দিয়ে যেগুলো লিখছি সেগুলো আর কি পাশে এখানে লেখা আছে দেখবা। আচ্ছা, খুবই সহজভাবে এগুলো গোছানো আছে। যে সমীকরণগুলো তোমাদের এরকম মানে বইতে কঠিন করে দেওয়া বা অনেক ভুল ভালো থাকতে পারে অনেক সময়, ঠিক আছে, সেইগুলা আমি তোমাদেরকে চেষ্টা করব যে এভাবে করে সহজভাবে আমার লেখা আছে খাতায়, এগুলো তোমাদেরকে এখান থেকেই তোমরা নোট করবে, খাতায় লিখবা। তাহলে এগুলো দেখবে খুবই সহজ হবে যে তোমাদের কাছে। তারপর দেখো, তাহলে দ্বিতীয় অণুর ক্ষেত্রে কি হবে, তাহলে আমরা তো এটা তো
একটা অণুর ক্ষেত্রে আমরা এটা কল্পনা করছি, তাহলে দ্বিতীয় অণুর ক্ষেত্রে কি হবে বলো তো? তাহলে দ্বিতীয় অণুর ক্ষেত্রে হবে C2। আর n-তম অণুর ক্ষেত্রে, কারণ এখানে অসংখ্য অণু আছে একটা গ্যাস ধারের ভিতরে, তো অসংখ্য অণু আছে, আমরা যেহেতু এখানে যে উপাংশটা বের করছিলাম এটা হলো তোমার একটি অণুর বেগ, আমরা কিন্তু আগে বলে নিছিলাম, দেখো এখানে কি বলছি, একটি অণুর বেগ c1। তাহলে এরকম তো অণু তো এরকম অসংখ্য আছে, ঠিক আছে? তাহলে সেই সংখ্যা তো আমরা জানি না, এই জন্য আমরা কি ধরবো, আমরা এন ধরে নিব যে n-তম অণুর, তাহলে তার মোট তার ভরবেগ কত হবে, পরিবর্তনের হার কত হবে, 2m, আমি আবার লিখে দিচ্ছি, এখানে একটু কাটাকাটি আছে, 2m cn স্কোয়ার বাই এল। আর এটা তো দ্বিতীয় অণুর জন্য, চাইলে তুমি আরেকটা দিতে পারো যে তৃতীয় অণুর জন্য, তাহলে এখানে C3 হবে, C4 হবে, এভাবে। তাহলে n-তম অণুর জন্য এরকম ডট ডট দিয়ে চাইলে দিতে পারো, এরকম মাঝখানে আরো আছে। তাহলে n-তম অণুর জন্য তার বেগ হবে 2m cn স্কোয়ার বাই এল, ঠিক আছে? চাইলে এখানে তুমি মাঝখানে ডট ডট দিয়ে দিতে পারো, চাইলে কয়েকটা এরকম ডট 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 দিয়ে দেবো, মানে বুঝানোর জন্য যে মাঝখানে আরো আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো যে আমরা টোটালটা থেকে মোট ভরবেগের পরিবর্তনের হার থেকে আমরা প্রত্যেকটা অণুর জন্য আমরা এটা বের করলাম। আচ্ছা, এখন দেখি, এখন n সংখ্যক অণুর মোট ভরবেগের পরিবর্তন। আচ্ছা, তাহলে এখন আমরা যে এই যে অণুগুলো আমরা পেলাম, এখন n সংখ্যক, তাহলে একটা অণুর জন্য আমরা পাইছি এইটা, দুইটার জন্য পাইছি এইটা, n সংখ্যক, তাহলে এরকম তো অনেকগুলো আমাদের হয়ে গেছে ভরবেগের পরিবর্তন, ঠিক আছে? তাহলে এখন এদেরকে আবার আমরা কি করব, আমরা সমষ্টি করব, যোগ করব, ঠিক আছে? তাহলে n সংখ্যক অণুর মোট ভরবেগের পরিবর্তন। আচ্ছা দেখো, তাহলে n সংখ্যক অণু এখানে, তাহলে আমরা লিখব 2m বাই এল c1 স্কোয়ার, c2 স্কোয়ার, c3 স্কোয়ার প্লাস ডট ডট ডট, এরকম অনেক আছে, তারপর cn স্কোয়ার। আমরা যেহেতু জানি না এখানে আলটিমেটলি কতগুলো অণু আছে, এই জন্য আমরা শেষ করব কি দিয়া, cn স্কোয়ার দিয়া। এগুলা কিভাবে লিখলাম আমরা, এগুলা এভাবে আরেকটা লাইন চাইলে করা যায়, যে আমি একটু এখানে দেখাচ্ছি, যে এখানে যদি আমি লিখি 2m c1 স্কোয়ার, এটা হলো একটা অণুর জন্য, যোগ 2m c2 স্কোয়ার এল, এইটা হলো দ্বিতীয় অণুর জন্য, তারপর 2m c3 স্কোয়ার, এটা হলো তৃতীয় অণুর জন্য এল, তারপর প্লাস ডট ডট ডট, তারপর যদি আমি লিখি প্লাস, তারপর 2m cn স্কোয়ার বাই এল। এভাবে আমরা চাইলে এরকম লিখে তারপর আর এক লাইন করতে পারি। এখন যেহেতু এখানে আমরা এইরকম একটা সমাধান করছি, এই জন্য আর ওভাবে দেখাইনি তোমাদের, সরাসরি আমি এখানে লিখছি 2m বাই এল, মানে সবগুলা থেকে কমন যায় তোমার কি, এই যে 2m বাই এল, দেখো সবগুলা থেকে কিন্তু আমাদের কমন যাচ্ছে। আচ্ছা, তাহলে তাহলে আমরা বাকি থাকে কি দেখো, তাহলে c1 c2 স্কোয়ার, c1 স্কোয়ার, c2 স্কোয়ার, c3 ডট 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 cn স্কোয়ার। আচ্ছা, তাহলে এইটা এইটা দেখো, এখন আবার পরের লাইনে কি করছি, আমরা উভয় পক্ষকে n দ্বারা ভাগ করছি, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা এখানে কি করছি, উভয় পক্ষ মানে এই যে উপরে এবং নিচে দুই সাইডে আমরা কি করছি, n দ্বারা ভাগ করছি। তাহলে উভয় পক্ষকে যখন আমরা ভাগ করি উপরে নিচে, তখন আলটিমেটলি এখানে ওয়ানই হয়, এই জন্য কিন্তু এখানে এক্সট্রা কোনো রাশি আসে নাই, ঠিক আছে? এই জন্য ভাগ করলে আমাদের উভয় পক্ষই করতে হবে। তাহলে উপরের দেখো একটা n আসছে, আর নিচেও কিন্তু একটা n আসছে। এই nটা কেন আনলাম, আমরা এখানে আরএমএস বেগের একটা সূত্রে কনভার্ট করবো একে, এই জন্য আমরা এখানে একটা এন নিয়ে আসছি। আরএমএস বেগটা কি, এটা তোমাদের পরবর্তী ক্লাসে দেখাবো, আপাতত তুমি সূত্রটা জেনে রাখো যে আরএমএস বেগের সূত্রটা কি। আচ্ছা, তাহলে আরএমএস বেগের সূত্রটা এখানে আছে, এই যে এখানে আছে সি ইকুয়াল টু রুট ওভার c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার ডট 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 cn স্কোয়ার বাই এন। তাহলে এই সূত্রটায় ফালানোর জন্য মূলত আমি এখানে কি করছি, এখানে এখানে একটা এন দ্বারা আমি উভয় পক্ষকে কি করছি, ভাগ করে নিছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপাতত মনে করি আমি তোমাদেরকে এই লাইনগুলো বোঝাতে পারছি। তারপর দেখো, এখানে একটু কনফিউশন হয় অনেকের, যে এখানে সি স্কোয়ারটা কোথা থেকে আসলো, এইটা অনেকের কনফিউশন হয়। আচ্ছা, এইটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো। তাহলে আরএমএস বেগের সূত্রটা তো আমরা জানি কি, সি ইকুয়াল টু রুট ওভার c1 স্কোয়ার, c2 স্কোয়ার, c3 স্কোয়ার প্লাস ডট 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 cn স্কোয়ার, এই হলো আরএমএস বেগের সূত্র। আচ্ছা, এখন এইটাকে যদি আমি উভয় পক্ষকে বর্গ করি, তাহলে কি হবে, এই সাইড হবে সি স্কোয়ার, আর এই বর্গ স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে আমাদের কি থাকবে, বাকি থাকবে তোমার c1 স্কোয়ার, c2 স্কোয়ার, c3 ডট 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 cn স্কোয়ার, এই এভাবে থাকবে। তাহলে এই যে, তাহলে এইটা সমান আমাদের কি হইলো, এইটা সমান পাইলে আমরা cn স্কোয়ার। তাহলে এই যে পুরোটা সমান আমরা কি বসাতে পারি বলো তো, এই পুরোটা সমান বসাতে পারি আমরা সি স্কোয়ার। আমাদের সমীকরণ প্রায় শেষ, আর একটা মাত্র স্টেপ আছে। তাহলে এভাবে আমরা ধাপে ধাপে, দেখো খুব সহজভাবে আমরা বুঝে বুঝে যদি প্রত্যেকটা সমীকরণ সলভ করতে পারি, তাহলে ভৌত রসায়ন সাবজেক্টটা তোমার কাছে খুবই সহজ মনে হবে। আর এই সাবজেক্টে মার্ক পাওয়া তোমার জন্য খুবই ইজি, কারণ সমীকরণ যদি সমাধান তুমি সঠিকভাবে করতে পারো, বুঝে করতে পারো, তাহলে দেখবা যে এটা একেবারে 4 মার্ক থাকলে 4 মার্কই তুমি এখানে ফুল মার্ক পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই আবার ভুল হলে কিন্তু আবার এখানে জিরো,
ঠিক আছে, এভাবে করে আমাদের কিন্তু এই জন্য সাবধানে কেয়ারফুলি, বইতে কিন্তু টুকটাক কিন্তু মোটামুটি ভুল থাকে, কিছু সমীকরণে ভুল থাকে, সূত্রে ভুল থাকে, এই জন্য ওগুলা সংশোধন করে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে আমি এখানে চেষ্টা করছি যতটা নির্ভুলভাবে আর কি তোমাদেরকে সমাধান করে দেওয়ার, আশা করি তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ধাপে যাই। তাহলে এটুকু আমরা বুঝলাম যে এখানে কিভাবে আমরা n সংখ্যক অণুর মোট ভরবেগের পরিবর্তনটা বের করেন, আর এই সমীকরণ অনেকভাবে সমাধান করা যায়। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো যে ভাই আমাদের বইতে এরকম করা এরকম করা, আসলে যে কোনো একটা ধরে তোমাকে করতে হবে। ঠিক আছে, সবগুলো দিয়ে তো আমরা সমাধান করব না। তাহলে আমি যেভাবে শিখাচ্ছি এইটাই আমার কাছে মোটামুটি একুরেট লাগছে এবং এইটাই সব থেকে সহজ লাগছে। তাহলে তোমরাও এখান থেকে অ্যাটলিস্ট আমার ব্যাচে যারা স্টুডেন্ট আছো, তোমরা অ্যাটলিস্ট এটা থেকেই সমাধান করো, তাহলে এটা থেকেই ভালো হবে তোমাদের জন্য। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। তাহলে দেখো, এখন আমাদের এখানে আরেকটা সূত্র একটু মনে রাখতে হবে এখানে, যে ঘনকের 6টি দেয়ালের উপর মোট বল। আচ্ছা, ঘনকের চাও আমরা জানি যে একটা ঘনকের টোটাল কয়টা তোমার তল থাকে, 6টা দেয়াল থাকে বা তল থাকে। এখানে যে ঘনকটা আমি শুরুতে দেখাইছি যে এই একটা তল, তারপরে এই যে উপরে তার একটা তল আছে, ঠিক আছে, তারপরে এই যে সাইডে তার একটা তল আছে এরকম, তারপর এই যে এইখানে একটা তল আছে, ঠিক আছে, আর আমার স্ক্রিনের দিকে একটা তল আছে, এই যে এখানে একটা তল আছে, আর এই সাইডে আর একটা কি আছে, তল আছে। তোমরা হাতে একটা কোনো ঘনক আকৃতির কিছু নিলেই তোমরা তল 6টাকে চিহ্নিত করতে পারবে। আচ্ছা, তাহলে দেখো এই যে 6টা তলের এর যে মোট বল, 6টা তলের উপর যে মোট বল, তাহলে এখানে এই যে বলের সূত্রটা হলো তোমার, এখানে কি বল মানে আমরা কি দ্বারা, এফ দ্বারা প্রকাশ করি। তাহলে পি এ অথবা পি ইকুয়াল টু এফ বাই এ। আমরা ফিজিক্সে 9-10-এ তোমরা এগুলো করে আসছো বা ইন্টারে করে আসছো যে চাপের সূত্র হলো তোমার বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, এইখান থেকে এই সূত্রটা আর কি লেখা হয়েছে। দেখো আমি আবার একটু বাংলায় লিখি, চাপ ইকুয়াল টু আমরা জানি বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, মানে পি ইকুয়াল টু আমরা জানি এফ বাই এ। তাহলে এখান থেকে আমরা যদি বল বের করতে চাই তাহলে কি হবে বলো তো, এটাকে যদি আমি লিখি তাহলে পি এ ইকুয়াল টু এফ। ঠিক আছে, মানে অতএব এফ ইকুয়াল টু পি এ। তাহলে এখান থেকেই এই সূত্রটা আসছে যে বল ইকুয়াল টু তাহলে ক্ষেত্রফল ইনটু কি হবে, চাপ হবে। তাহলে আগের যাদের বেসিক ক্লিয়ার আছে তারা এমনিতেই বুঝতে পারো, আর না থাকলে তোমরা এই সূত্রটা এখান থেকে মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, যে চাপের সূত্র হলো বল বাই ক্ষেত্রফল, এটা চাইলে এখানে লিখে নিতে পারো। তাহলে ওখান থেকেই আমরা কি করছি, বল বের করছি। তাহলে এফ ইকুয়াল টু পি ইন্টু এ, পি মানে হলো তোমার চাপ আর এ মানে তোমার ক্ষেত্রফল, ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এখানে ক্ষেত্রফলটা আমরা কত ধরছিলাম, একেবারে শুরুতে আমরা ক্ষেত্রফলটা ধরে নিছিলাম কত, ক্ষেত্রফলটা ধরে নিছিলাম তোমার এই যে দেখো আমরা এল কিউব, এই যে হ্যাঁ ক্ষেত্রফল হলো এখানে, দাঁড়াও এখানে যেহেতু 6টা আছে 6L। আচ্ছা, তাহলে ক্ষেত্রফলের সূত্রটাকে এখানে একটু বোঝার জিনিস আছে। ক্ষেত্রফলের সূত্র হলো তোমার, ক্ষেত্রফলের তো অনেকগুলো সূত্র আছে, আমরা জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে এরকম করে, তাহলে এখানে যেহেতু এখানে 6টা তার তল আছে, ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রফলের সূত্রটা হবে 6L স্কোয়ার। এইটা হলো ঘনকের জন্য, ঘনকের 6টা তলের ক্ষেত্রফলের সূত্র হলো তোমার 6L স্কোয়ার। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখতে হবে তোমার। তারপর এখানে চাপকে আমরা কি ধরছি, মোট চাপ এখানে হলো পি। তাহলে আলটিমেটলি এখানে কি দাঁড়ালো, এফ ইকুয়াল টু এ বা এ ইন্টু পি, মানে ক্ষেত্রফল ইন্টু পি। তাহলে ঘনকের 6টা তলের ক্ষেত্রফল হলো 6L স্কোয়ার ইন্টু পি। ঠিক আছে, তাহলে এই লাইনটা আমাদের একটু মনে রাখতে হবে। এই মনে রাখার সূত্র হলো এই একটা, আর একটা হলো তোমার উপাংশের যে সূত্রটা, এই যে এইটা, এই দুইটা সূত্র মনে রাখলে আর ভরবেগের পরিবর্তন আমরা জানি, তাহলেই মোটামুটি এই মানে সমীকরণটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা এখন একটু সমাধান করি, যে এখন এইটাকে আমরা 3 নং ইকুয়েশন ধরলাম যে এটা 3 নং সমীকরণ। আচ্ছা, দাঁড়াও আমি একটু তোমাদের বোঝাতে সুবিধা হবে তাহলে। আচ্ছা, 3 নং সমীকরণ থেকে এখন দেখো 2 এবং 3 নং হতে পাই, এখন আমাদের দুইটা সমীকরণ থেকে একটু কম্পেয়ার করতে হবে এটার থেকে এটা। তাহলে দেখো 2 এবং 3 নং সমীকরণ থেকে আমরা কি পাই, 2 নং সমীকরণে ছিল কি তোমার 2mn বাই এল সি স্কোয়ার, এটা ছিল তোমার 2 নং সমীকরণে। ঠিক আছে, এটা ছিল 2 নং এ। আর 3 নং এ আমরা কি পাইছিলাম, 6L স্কোয়ার ইন্টু পি, এই যে 6L স্কোয়ার ইন্টু পি। আশা করি এটার ভিতরে কারো সমস্যা নাই। তারপর দেখো এখান থেকে আমরা পিটাকে এই পক্ষে রাখলাম আর এইটাকে অন্য পক্ষে নিয়ে গেলাম, তাহলে এখানে গুণ আছে, এ সাইডে গিয়ে কি হবে, সে এখানে ভাগাকার হয়ে যাবে। তাহলে 6L স্কোয়ার দেখো এখানে ভাগ আকারে চলে আসছে নিচে। তারপর দেখো এখানে কি আছে, পি ইকুয়াল টু এম এন, তাহলে এখানে আমরা যদি 2 দ্বারা 6কে ভাগ করি তাহলে এখানে নিচে থাকে কত, 3 থাকে।
উপরে থাকে 1, তাহলে এটা 1 লিখলে হয়, না লিখলে আমরা জানি। তাহলে পি ইকুয়াল টু এম এন সি স্কোয়ার বাই 3 এল কিউব। এল কিউব কীভাবে হলো, এই যে এখানে একটা এল ছিল আর এখানে যে ক্ষেত্রফলের একটা যে এল স্কোয়ার আছে সূত্রের, তাহলে এল এল স্কোয়ার ইন্টু এল, মানে এখানে কি হবে, এল কিউব হবে। তাহলে এই হলো সেই এল কিউব। আচ্ছা, এখন এইটাকে কিভাবে লেখা যায় দেখো। তাহলে এল কিউব ইকুয়াল টু আমরা জানি ভি, ভি মানে আয়তন, মানে আয়তন মানে দৈর্ঘ্য কিউব। আয়তন মানে আমরা কি জানি, আয়তন মানে দৈর্ঘ্য, আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য কিউব। এই তাহলে আমরা এটা শুরুতে ধরে নিয়েছিলাম, তাহলে ভি ইকুয়াল টু এল কিউব। তাহলে এখানে দেখো, এখানে এল কিউবের মান বসাইছি আমরা কি, তাহলে এল কিউবের মান বসাইছি আমরা ভি, আর এম এন সি স্কোয়ার যে কোথায় ছিল এটা কিন্তু এখানে আবার এখানে লিখছি আমি। তারপর এখানে বাকি কি থাকে, যে 1/3, উপরে আছে 1 আর নিচে থাকে কত 3। এইটাকে যা সূত্রে সাজানোর জন্য আমি 1/3টাকে সেটা গুণ আলাদা করছি, তারপর গুণ দিয়ে লিখছি কি এম এন সি স্কোয়ার। তাহলে এই যে তোমাদের, তারপর ভিটাকে আমি এখানে ভাগ ছিল আমি এই পক্ষে নিয়ে আসতেছি, তাহলে কি দাঁড়ায়, পিভি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ার। এই হলো তোমার গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ। ঠিক আছে, তাহলে এটা কিন্তু পরীক্ষায় অনেকভাবে আসতে পারে। তোমাকে আসতে পারে যে প্রমাণ করো যে গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ ব্যাখ্যা, মানে সমীকরণ প্রতিপাদন করো, এভাবে আসতে পারে। অথবা আসতে পারে প্রমাণ করো যে পিভি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ার। তোমরা বিগত সালে কোশ্চেন দেখলেই দেখবা যে এটা কতবার আসছে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি যে কারো কোনো সমস্যা নেই। তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে, আমাদের যে গ্রুপ আছে, ডিসকাশন গ্রুপ ফেসবুকে, ওখানে তুমি স্ক্রিনশট দিয়ে দিলেই হবে, ওখানে তুমি সমাধান পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আজকে আমরা এই থেকে আরও কিছু সমীকরণ আমরা সমাধান করি। দেখো, এখান থেকে 5টা সমীকরণ এটা থেকে সমাধান করা যায়। 5টার কোনটা কোনবার আসে বলা যায় না, আর এম এস বেগ আর একটা আছে। তাহলে এগুলো খুবই সহজ, এগুলো জাস্ট আমাদের একটু স্টেপ মনে রাখতে হবে কিছু ছোট ছোট। আচ্ছা, তাহলে দেখো আমরা বয়েলের সূত্র প্রতিপাদন করি, আচ্ছা এই গ্যাসের গতিতত্ত্ব থেকে। আচ্ছা, এইগুলো তোমাদের, এই জিনিসগুলো তোমাদের পরবর্তীতে অনেক ক্ষেত্রে কাজে লাগবে। বিভিন্ন জায়গায় তুমি রিটেন পরীক্ষা দিতে গেলে, আমি এটা বারবার বলতেছি, তোমাদের এই যে ফার্স্ট ইয়ারের কিন্তু কনসেপ্টগুলো তোমাদের তখন কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা এই জন্য এইগুলো ভালোভাবে এখন থেকেই তোমরা শিখলে পরবর্তীতে তোমরা এগিয়ে থাকবে এই কনসেপ্টগুলোতে। আচ্ছা, তাহলে আমরা একটু এগুলো সংক্ষেপে দেখি কিভাবে সলভ করছে। তাহলে দেখো, এখানে আমরা জানি সূত্রটা আমরা লিখলাম যে গ্যাসের গতিতত্ত্বের সমীকরণটা কি, এটা আমরা লিখলাম। তারপর এখানে লিখছে দেখো পিভি ইকুয়াল টু 2/3 ইন্টু 1/2। আচ্ছা, এখানে দেখো এই যে 1/3টা কি ভেঙে, এটা তোমরা হয়তো আরও অনেক জায়গায় দেখছিলে যে শক্তির সমবিভাজন নীতিতেও এরকম দেখবা যে এটা ভাঙাই লেখে অনেক সময়। এটা এটা কীভাবে আসলে লিখছে দেখো, 1/3টাকেই আমরা এভাবে লিখতে পারি চাইলে। ঠিক আছে, তাহলে 2/3 ইন্টু হাফ অফ এম এন সি স্কোয়ার। এখানে 2 বাদ দিলে এখানে আবার আলটিমেটলি 1/3 থাকে। জাস্ট একটু সাজাই লিখছি, মানে রিঅ্যারেঞ্জমেন্ট করে লিখছি আমরা, কারণ এটাকে আমরা একটা সূত্রে নিব এই জন্য। আচ্ছা, তাহলে আমরা জানি গ্যাসের গতিশক্তি তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এইটা হলো তোমার গ্যাসের গতিশক্তির সমীকরণ। ঠিক আছে, গ্যাসের গতিশক্তির সমীকরণ হলো এইটা, যে 1/2 হাফ এম এন সি স্কোয়ার। এইটা আমরা জানি কি, পরম তাপমাত্রার সমানুপাতিক। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো পরম তাপমাত্রার সমানুপাতিক আমরা এখানে লিখলাম। তাহলে হাফ অফ এম এন সি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এই সমানুপাতিক চিহ্ন উঠাই আমরা একটা এখানে ধ্রুবক নিলাম, এটা নিয়ে তাহলে হাফ অফ এম এন সি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখলাম কেটি। তাহলে এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 1 এবং 2 নং হতে পাই, দেখো 1 নং এ আমরা কি পাইছি, পিভি ইকুয়াল টু 2/3। তাহলে এই পুরোটার আমরা মান কিন্তু পেয়ে গেছি। এই পুরোটার মান কি বলতো, এই পুরোটার মান হলো তোমার কেটি। তাহলে এই যে 1 নং থেকে পাই, তাহলে এখানে মানটা বসাইলাম দেখো কেটি। তাহলে পিভি ইকুয়াল টু আমরা আমরা এই পুরোটাকে যদি আমরা ধরি স্থির তাপমাত্রায় 2/3 একটি তোমার ধ্রুবক রাশি। ঠিক আছে, এটা একটা গ্যাসের কনসেপ্ট, যে স্থির তাপমাত্রায় তোমার এই যে 2/3 কেটি, এটা তোমার একটা ধ্রুবক রাশি। এই জন্য এটা সমান আমরা লিখলাম ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি যে পিভি পিভি ইকুয়াল টু আমরা ধ্রুবক লিখতে পারি। আচ্ছা, তারপর দেখো এখানে সমানুপাতিক চিহ্ন আছে, এখানে পি ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি কি 1/ভি। ঠিক আছে, এভাবে। ধ্রুবক মানে কি, ধ্রুবক মানে যে কোনো, ধরো এখানে কে যদি আমি ধরি বা অন্য কিছু ধ্রুবক ধরি, তাই ধ্রুবকটাকেই পরবর্তীতে আমরা কিসে কনভার্ট করতে পারি, আমরা সমানুপাতিক চিহ্নে কনভার্ট। এখানে দেখো আমরা কি করছিলাম, সমানুপাতিক চিহ্ন থেকে আমরা ধ্রুবকে কনভার্ট করছিলাম। এই যে এখানে দেখো সমানুপাতিক চিহ্ন উঠাই আমরা একটা কি দিছিলাম, ইকুয়াল একটা সমানুপাতিক ধ্রুবক চিহ্ন দিছিলাম। ঠিক আছে, আর এখানে কি করছি, ধ্রুবকটাকে উঠেই আমরা কি করছি, একটা সমানুপাতিক চিহ্ন দিচ্ছি। তাহলে এইটাই তো হলো তোমার বয়েলের সূত্র। মানে এর আগের দিন আমরা দেখছিলাম যে বয়েলের সূত্রটা কি,
আচ্ছা, যে স্থির তোমার যে চাপে তোমার এখানে তোমার স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের তোমার মোট চাপ তার আয়তনের ব্যস্ত অনুপাতিক। ঠিক আছে, এই যে এখানে এখানে যে ভি হলো আয়তন আর এইটা হলো তার চাপ। তাহলে ইহাই বয়েলের সূত্র। তাই স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্ত অনুপাতিক। তাহলে এই বয়েলের সূত্র আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী চার্লসের সূত্রটা একটু দেখি। তাহলে এগুলো জাস্ট তুমি একটা মানে প্রত্যেক একটার সাথে খাতায় লিখে রাখবা, যে গতিতত্ত্বের সূত্রে দিয়ে আমরা কি কি আর কি সমাধান করতে পারি আর কি। আচ্ছা, তাহলে দেখো চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্র প্রতিপাদন করে ওই সমীকরণ আমরা লিখলাম, গতিশক্তি সমীকরণ, গতিতত্ত্বের সমীকরণ, গতিশক্তি না। আচ্ছা, তাহলে এইটাকে আবার আমরা ওই যে রিঅ্যারেঞ্জমেন্ট করে লিখলাম 2/3 1/2 আগেরটার মতোই। তারপর এই পুরোটা সমান আমরা জানি কি এইটা হলো গতিশক্তির সমীকরণ আর এইটা হলো গতিতত্ত্বের সমীকরণ। ঠিক আছে, আচ্ছা, তাহলে 2/3 ইন্টু কেটি, তাহলে পুরোটা সমান আমরা জানি যে একটা এই যে হাফ অফ এম এন সি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি কেটি। তাহলে এটা আমরা এই আগের সমীকরণ আমরা দেখছিলাম যে এম এন সি স্কোয়ার ইকুয়াল টু কি কেটি, এই জন্য আর ওটা ওখানে লিখি নাই, সরাসরি আমি লিখছি এইটা ইকুয়াল টু কেটি। তারপর এখানে কি লেখা যায়, তাহলে এখানে পিটাকে, এই যে পিটাকে আমি যদি এই পক্ষে নিয়ে আসি তাহলে এটা গুণাকার আছে, এই পক্ষে আসলে কি হবে, ভাগাকার হবে। তাহলে এখানে 2/3 কেটি ইন্টু 1/পি হবে। তাহলে আমরা জানি এই পুরো রাশিটা কি একটা ধ্রুবক রাশি। তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু ধ্রুবক ইন্টু টি। তারপরে ধ্রুবকটাকে উঠাই দিয়ে আমরা একটা সমানুপাতিক চিহ্ন নিয়ে আসতে পারি, তাহলে ভি ইজ প্রপোর্শন টু টি। তাহলে সরি, এখানে পি না, এখানে হবে টি, মানে তার আয়তন হলো তার তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এইটাই হলো তোমার চার্লসের সূত্র। এগুলো ছোট ছোট সমীকরণ, এগুলো করে রাখবো, পরীক্ষা আসতে পারে যে কোনো সময়, বলা যায় না। আচ্ছা, তারপর দেখো গ্রামের ব্যাপন সূত্র, এটাও আমরা এখান থেকে পড়বো। তাহলে পিভি ইকুয়াল টু গতিশক্তি সমীকরণ আমরা লিখলাম। তারপর কি করছি, আমরা এটাকে একটু পক্ষান্তর করছি, এটাকে এই পক্ষে লিখছি, এটাকে অন্য পক্ষে নিয়ে গেছি। তারপর দেখো এখানে আমি কি লিখছি, তাহলে এম এন, এখানে ভিটাকে আমি কি করছি, ভিটাকে আমি এই পক্ষে নিয়ে আসছি দেখো, আর থ্রিটাকে আমি এই ওই পক্ষে নিয়ে গেছি। তাহলে এখানে জাস্ট আর গুণন, এটা নিচে ভাগাকার আছে, এ সাইডে গেলে কি হবে, পি এর সাথে গুণাকার হবে, তাহলে 3p। আর ভিটা এ সাইডে আসলে কি হবে, ভাগাকার হবে, তাহলে এম এন বাই ভি সি স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এম এন ইকুয়াল টু এম আমরা লিখতে পারি, এম এন ইকুয়াল টু আমরা এম লিখতে পারি, এম হলো গ্যাসের অণুর মোট ভর। এম দ্বারা আমরা কি প্রকাশ করলাম, গ্যাসের অণুর মোট ভর। এন মানে এখানে অণুর সংখ্যা, আর এম দ্বারা এই ছোট হাতের এম দ্বারা আমরা কি বুঝাইছিলাম বলতো, গ্যাসের অণুর তোমার বেগ। তাহলে এখানে তোমার গ্যাসের অণুর মোট ভরটাকে আমরা এম এন সমান আমরা লিখতে পারি ক্যাপিটাল এম। ঠিক আছে, তাহলে এইটা সমান যেহেতু এইটা লেখা যায়, আবার দেখো তাহলে এই এম এন সমান আমি কি লিখছি, ক্যাপিটাল এম লিখছি। ঠিক আছে, এটা একটা গ্যাসের অণুর একটা তত্ত্ব, এটা সামনে আমরা গ্রামের ব্যাপন সূত্র দেখব, তখন তোমাদের এটা দেখাবো আমি। আচ্ছা, সি স্কোয়ার, তারপর এখানে 3p। আচ্ছা, তারপর এখানে দেখো এম বাই ভি ইকুয়াল টু আমরা জানি কি গ্যাসের ঘনত্ব ডি। তাহলে এটা একটা সূত্র, ডি ইকুয়াল টু এম বাই ভি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এই সূত্রগুলোর প্রমাণ তোমাদের মানে এখানে নেই। ঠিক আছে, এই জন্য এগুলো জাস্ট আমাদের সূত্রগুলো মনে রাখতে, মানে এটা আছে কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ারের জন্য এই প্রমাণগুলো গুরুত্বপূর্ণ না, কারণ আরও অনেক সমীকরণ আছে যেগুলো তোমাদের আর কি প্রথম বর্ষের জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের সিলেবাসেও এগুলো দেখবো তো হাইলাইট করে লেখা নাই, তোমাদের সিলেবাসে আছে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, মানে তোমাদের গ্যাসের গতিতত্ত্বের থিওরি রিলেটেড যা আছে ওগুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে, আমরা সিলেবাস অ্যানালাইসিস করছিলাম গত ক্লাসে। তাহলে এখানে এই পুরোটা সমান আমরা কি লিখতে পারি, ডি লিখতে পারি, তাহলে ডি সি স্কোয়ার ইকুয়াল টু 3p। তাহলে ডিটাকে এই সাইডে নিয়ে আসলে তাহলে কি হয়, ভাগ হয়ে যায় 3p বাই ডি। তাহলে এখানে উভয় পক্ষকে বর্গ করলে এক পাশে এখানে কি হবে, উভয় পক্ষকে বর্গমূল করলে এ সাইডেও বর্গমূল, তাহলে এখানে স্কোয়ার রুট কাটা গেলে এখানে থাকবে সি, এখানে থাকবে রুট 3p বাই ডি। আচ্ছা, তারপর এখানে আমরা দেখো এখানে 3p সমান আমরা একটু ধ্রুবক ধরে নিলাম কে, স্থির চাপে 3p একটি ধ্রুবক সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা 3p সমান আমরা কে ধরে নিলাম। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় সি ইকুয়াল টু রুট ওভার কে বাই ডি, এটা একটা সূত্র আবার। ঠিক আছে, এখন আমরা কি করব দেখো, স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার তার আরএমএস বেগের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমি লিখতেছি কিভাবে, এই জিনিসগুলো তোমার কোথা থেকে কোন কনসেপ্ট আসলো সেই কনসেপ্টটা আমি জাস্ট তোমাকে পাশে লিখে রাখতেছি। আচ্ছা, এখন কথা হলো এখানে সমানুপাতিক ধ্রুবকটা কিভাবে আসলো, দেখো এখানে কিন্তু একটা কে ছিল, এই কেটা কিন্তু আর এখানে নাই, এটাকে আমরা কি ধ্রুবকটাকে উঠাই আমরা কি করছি একটা সমানুপাতিক চিহ্ন আনছি। তাহলে উপরে তাহলে 1 থাকে, তাহলে 1কে রুট করলে তো তোমার কি হয়, 1ই হয়, তাহলে 1 বাই রুট ওভার ডি। আচ্ছা, তারপর দেখো এখানে কি করছি, এখানে কি লিখছি, তাহলে সি এর পরিবর্তে আমরা কি লিখছি, আর লিখছি। তাহলে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার তার আরএমএস বেগের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে আরএমএস বেগের সমানুপাতিক বিধায় আমরা কি করছি, এই যে আরএমএস বেগ
এটা হলো সি, তাহলে সির পরিবর্তে আমরা লিখছি কি, যে ব্যাপন হার লিখছি। তাহলে সি ইকুয়াল টু আর আমরা বলতে পারি সি ইজ প্রপোর্শন টু আর, মানে সমানুপাতিক, সি সমান আর আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে দেখো এই জন্য আমরা সি এর পরিবর্তে আমরা কি লিখছি, আর লিখছি। এটা কেন লিখছি, এইটা হলো এই একটা সূত্রের সাহায্যে আমরা এটা আমরা লিখছি। তাহলে এই সি মানে কি, আর এম এস বেগ, এটা মনে রাখবা, সি মানে আর এম এস বেগ, আর আর মানে হলো তোমার ব্যাপন হার। তাহলে এটা ইকুয়াল টু ওয়ান বাই ইজ প্রপোর্শন টু ওয়ান বাই রুট ওভার ডি। তাহলে এই হলো তোমার গ্রাহামের ব্যাপন সূত্র। তাহলে স্থির চাপে এবং তাপমাত্রায় যে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তন, ডি মানে এখানে ঘনত্ব, আর আর মানে এখানে ব্যাপন হার, তাহলে ঘনত্বের বর্গমূলের ব্যস্তন থেকে ভাগাকারে আছে মানে ব্যস্তন। তাহলে এটা হলো তোমার গ্রাহামের ব্যাপন সূত্র। আচ্ছা, তারপর আমরা দেখি এই সূত্রগুলো আমরা সবই পড়বো এখানে, যেগুলো আর কি লাগবে, কারণ গতিতত্ত্ব থেকে তোমার সবই পড়তে হবে মোটামুটি, এই জন্য সবগুলোই তোমরা খাতায় নোট করে, আশা করি তোমরা আমার সাথে আসো। কোথাও কি কারো সমস্যা আছে আমাকে একটু কমেন্ট করে জানাও, কারো যদি কোথাও সমস্যা থাকে। আচ্ছা, তাহলে অ্যাভোগাড্রোর সূত্রটা একটু দেখি আমরা। তাহলে আমরা জানি, দেখো পিভি ইকুয়াল টু এই যে গ্যাসের গতিতত্ত্বের যে সমীকরণ, সেইটা আমরা এখানে লিখলাম। তাহলে একই তাপমাত্রা ও চাপে সমান আয়তনের দুটি ভিন্ন গ্যাসের জন্য, তাহলে একই তাপমাত্রা চাপে আমরা সমান আয়তনের দুইটা ভিন্ন গ্যাসের ক্ষেত্রে আমরা সমীকরণটা কি লিখতে পারি, একটার জন্য আমরা লিখলাম পি ওয়ান ভি ওয়ান, আর একটার জন্য আমরা লিখলাম পি টু ভি টু, আবার এম ওয়ান এন ওয়ান সি ওয়ান সবগুলো আমরা অন ধরে নিলাম, আর আরেকটা গ্যাসের জন্য আমরা ধরলাম এম টু এন টু সি টু। এগুলো খুবই সহজ, জাস্ট প্রসেসটা মনে রাখতে হবে। তাহলে দেখো এখানে আমরা আবার P1 ইকুয়াল টু P2 V2 আমরা এটা জানি। আচ্ছা, তাহলে ইকুয়াল টু আমরা এর মানটা বসাইলাম 1/3 M1 N1 C1 স্কয়ার 1/3 M2 N2 C2 স্কয়ার। ঠিক আছে, তাহলে উভয় পক্ষ থেকে 1/3 আমরা যদি বাদ দেই তাহলে বাকি থাকে শুধু এইটা। তাহলে এখন দেখো কি করছে এখানে, তাহলে স্থির তাপমাত্রায় উভয় গ্যাসের গতিশক্তি সমান হয়, এটা আমরা জানি। স্থির তাপমাত্রায় কোনো উভয় গ্যাসের তোমার এখানে যদি গতিশক্তিকে আমরা সমান ধরি, তাহলে গতিশক্তির সূত্রটা আমরা কি জানি বলো তো? গতিশক্তির সূত্রটা আমাদের কি ছিল, হাফ অফ এম এন সি স্কোয়ার, এইটা হলো গ্যাসের গতিশক্তির সূত্র। ঠিক আছে, তাহলে এইটাই আমরা এখানে কি করলাম, এখানে আমরা নিলাম। তাই উভয় পক্ষকে আমরা আবার হাফ দ্বারা গুণ করে তুমি এভাবেও আর কি এটা লিখতে পারো। ঠিক আছে, কারণ আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করবো এই জন্য। আচ্ছা, তাহলে এই পুরোটা সমান কি, তাহলে এটুক সমান তার মানে গতিশক্তি। তাহলে এটা উভয় পক্ষ থেকে আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে গতিশক্তি যেহেতু সমান, এই জন্য আমরা চাইলে উভয়টাকে কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি এখান থেকে। তাহলে বাকি থাকে কি তোমার এন ওয়ান আর এন টু। তাহলে এটাই হলো তোমার অ্যাভোগাড্রোর সূত্র, মানে একই তাপমাত্রা এবং চাপে সমান আয়তনের সকল গ্যাস সমান সংখ্যক অণু থাকে, মানে নির্দিষ্ট তাপমাত্রা বা একই তাপমাত্রা এবং চাপে সমান আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, মানে অণুর সংখ্যাও তাহলে সমান হবে যদি না এদের তাপমাত্রা এবং চাপ একই হয় এবং আয়তন যদি এদের একই হয়, তাহলে এর অণু সংখ্যা কি হবে, সেম পরিমাণই হবে, মানে এন অণু তার যতটুকু অণু আছে এন টুতেও তার অতটুকুই অণু থাকবে। তাহলে ইহাই হলো তোমার গ্রাহামের অ্যাভোগাড্রোর সূত্র। আচ্ছা, তাহলে আরো দুইটা আছে এখানে, এই দুইটা আমি তোমাদেরকে সংক্ষেপে দেখাই দিই। টোটাল এই চারটা, এটা নিয়ে চারটা হবে। গ্রাহামের ব্যাপন সূত্র, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা আমরা ওই যে আগে শুরু করব কি তোমার ওই যে গতিতত্ত্বের সূত্র দিয়া, তারপর আমরা এটাকে আমরা অলরেডি কি প্রমাণ করছি, ও আচ্ছা, এটা তো আমরা অলরেডি এখানে প্রমাণ করছিলাম মনে হয়, গ্রাহামের ব্যাপন সূত্র, হ্যাঁ এটা অলরেডি আমরা প্রমাণ করা হয়ে গেছে। আচ্ছা, তাহলে পরেরটা আমরা দেখি লাস্ট, তাহলে 5 নম্বর, যেটা এটাও খুবই গুরুত্বপূর্ণ, এই যে আরএমএস বেগ বের করা, যে গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে কোশ্চেন এভাবে আসবে, বর্গমূলের গড় বর্গবেগ বা এইটা কি সংক্ষেপে বলা হয় আরএমএস বেগ নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই আরএমএস বেগটাকে আমাদের মানে সি নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আগে আমাদের গতি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই যে কয়টা দেখাইলাম তার ভিতরে এইটা আর যে শুরুতে যেটা দেখাইলাম এই দুইটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে দেখো আমরা কি লিখতে পারি এখানে, পিভি ইকুয়াল টু যে গ্যাসের গতিতত্ত্বের সমীকরণটা আমরা লিখলাম, তারপর এম এন সি স্কোয়ার, এটা কিভাবে লিখলাম আমরা বলো তো, এই থ্রিটাকে এখানে ভাগ আছে, এটা এই পক্ষে নিয়ে আমরা আর গুণ করে দিচ্ছি, তার মানে এখানে গুণ, তাহলে 3 পিভি, আর এই পক্ষে থাকে কি এম এন সি স্কোয়ার। এগুলো সব তোমরা বুঝবে, এখানে এবার সহজ করে আমার লেখা আছে, একেবারে যত সহজ করে লেখা যায় ভেঙে ভেঙে এরকম করেই লিখছি আর কি। তারপর দেখো সি স্কোয়ার ইকুয়াল টু 3 পি বাই এম এন, তারপর উভয় পক্ষকে আমরা যদি বর্গমূল করি, এখানে বর্গ করি, তাহলে কি হবে,
আচ্ছা এখানে বর্গমূল করছে, হ্যাঁ যেহেতু স্কোয়ার আছে আমাদের বর্গমূল করতে হবে, তাহলে এখানে স্কোয়ার রুট কাটাকে যাবে মানে বাদ হয়ে যাবে, তাহলে এখান থেকে সি, তাহলে √3p/mn। তাহলে mn ইকুয়াল টু আমরা জানি কি, mn ইকুয়াল টু আমরা জানি ক্যাপিটাল এম, ঠিক আছে, এইটি সূত্রটা মনে রাখবা। তাহলে mn ইকুয়াল টু আমরা কি লিখবো, ক্যাপিটাল এম। তাহলে সি ইকুয়াল টু 3RT/m, কারণ কি বলতো, পিভি ইকুয়াল টু আমরা কি জানি, RT, nRT, এখানে n ইকুয়াল টু 1 ধরলে এখানে RT হয় আর কি, ঠিক আছে। তাহলে পিভি ইকুয়াল টু আমরা বসাইতে পারি RT। আচ্ছা তাহলে নিচে ইকুয়াল টু কি হবে, নিচে তোমার হবে m, তাহলে এটাই হলো তোমার কি আরএমএস বেগের সমীকরণ, ঠিক আছে। এই তাহলে তোমার এই গেল আমাদের আচ্ছা আরো একটা আছে মনে হয়, হ্যাঁ আরো একটা আছে, তাহলে এই হল গেল তোমার আরএমএস বেগের সমীকরণ। আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারতেছো, এখানে খুব সহজেই লেখা আছে। তাহলে দেখো পরেরটা হলো পিভি ইকুয়াল টু এনআরটি, মানে আদর্শ আইডিয়াল গ্যাসের যে সমীকরণ, এটা আমরা গত ক্লাসে সমাধান করছিলাম, ওইটা এখন আমরা একটু এখান থেকে দেখব। তাহলে আগে আমরা গতিরোধের সূত্রটা লিখলাম, তারপর আমরা কি পিভি ইকুয়াল টু এনটাকে আমরা একটু সামনে নিয়ে আসি গুণাকারে আলাদা করে লিখলাম। তারপর দেখো এই 1/3 কে আমরা কিভাবে ভাঙাতে পারি, এটা আমরা অলরেডি এতক্ষণ দেখেছি, তাই 2/3 ইন্টু 1/3, ঠিক আছে। আলটিমেটলি 2 কাটা গেলে 1/3 থাকে, এম সি স্কোয়ার। তাহলে এন ইন্টু 2/3, তাহলে এইটা হলো তোমার কি 1/3 এমসি স্কোয়ার, আমরা কি জানি 1/3 এমসি স্কোয়ার আমরা জানি কেটি, তাহলে কেটিটা এখানে বসাইছে। তারপর এন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলতো, কে প্রাইম টি, কারণ এই পুরোটাকে আমরা একটা ধ্রুবক ধরছি 2/3 কে, এইটাকে আমরা ধরছি ধ্রুবক, ঠিক আছে। এইটার পরিবর্তে আমরা লিখছি কি কে প্রাইম, এভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। এটাকে আমরা কিন্তু একটা ধ্রুবক ধরে এটার পরিবর্তে আমরা লিখছি কে প্রাইম, মানে এন কে প্রাইম টি ধরছি। আচ্ছা এখন এন কে প্রাইম সমান আমরা এখানে আর বসাইছি, তাহলে কি হবে পিভি ইকুয়াল টু আর টি, শেষ। আচ্ছা তাহলে এখন এন মোল গ্যাসের জন্য, তাহলে এখন যদি গ্যাসের তুমি মোল সংখ্যা উল্লেখ করো সেক্ষেত্রে তোমার এনটা এখানে দিতে হবে, না হলে আলটিমেট সূত্র হলো এইটা পিভি ইকুয়াল টু আর টি। আর যদি ধরো এন মোল গ্যাসের জন্য তখন হবে তোমার এন আর টি, গ্যাসের মোল সংখ্যা 1 হলে এখানে হবে 1 ইন্টু আর টি, 2 হলে এখানে এন এর মান তোমার 1 2 3 এরকম হতে পারে, ঠিক আছে। তাহলে এন মোল গ্যাসের জন্য সূত্রটা হবে তোমার পিভি ইকুয়াল টু এন আর টি। তাহলে আগে তোমার পিভি আর টি প্রমাণ করতে হবে, তারপর তোমার পিভি ইকুয়াল টু এন আর টি প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই। আশা করি তোমাদের যে 1 ঘন্টার ভিতরে আশা করি তোমাদের অনেকগুলো সমীকরণ একসাথে আমি সহজভাবে দেখিয়ে দিছি, এবং এগুলোর শীট তোমাদেরকে দিয়ে দেবো, তোমাদের যারা ডিসকাশন গ্রুপে আসো, এবং এখানে সবাই থাকতে পারে, এখানে পেইড ব্যাচের স্টুডেন্টরাও আছে আমার, আর ফার্স্ট ইয়ারে যারা আছে তোমরাও চাইলে যুক্ত হতে পারবে, আমাকে একটা ইনবক্সে নক দিলে আমি তোমাকে অ্যাড করে দিব। আর যারা তোমার ব্যাচে আসো তোমরা নেক্সট শুক্রবার তোমাদের পরীক্ষা, এবং এই সমীকরণগুলো সবগুলো তুমি খাতায় উঠাবা একেবারে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য থেকে, আজকে যে কয়টা সমীকরণ দেখাইলাম। আচ্ছা এগুলো তুমি খাতায় উঠাবে। এর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হলো তোমার এখানে এই যে এই সমীকরণটা, যেটা আমি তো শুরুতেই বলছি। তারপর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হলো তোমার আরএমএস বেগের সমীকরণটা, এবং তোমার এখান থেকে এগুলো গুরুত্বপূর্ণ, মানে এগুলো আর কি 3 স্টার বলা যায়, ঠিক আছে। আর বাকিগুলো তুমি 2 স্টার কাউন্ট করতে পারো, সবগুলো আমাদের পড়তে হবে, সবগুলো জানতে হবে, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা যদি কেউ প্রথম বর্ষের ব্যাচে, আমাদের স্পেশাল পেইড ব্যাচ আছে, আমরা অলরেডি আমাদের জৈব রসায়ন ক্লাস 12টা হয়ে গেছে, ভৌত রসায়ন আমরা শুরু করছি কেবল, আজকে সম্ভবত 4 নম্বর ক্লাস। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও আমাকে ইনফর্ম করবা, তোমাকে ভর্তি করাই দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। আশা করি সবাই এই ক্লাসটা থেকে অনেক উপকৃত হবা, ঠিক আছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।